going through that again. I'm not making this up. This really an extraterrestrial being. Hey, what's up guys? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা রিলিজ পেয়েছিল 2020 সালে নেটফ্লিক্সে। আর এই সিনেমাটির নাম হচ্ছে প্রক্সিমিটি, যেটার আবিধানিক অর্থ হচ্ছে সান্নিধ্যে। আর এই সিনেমাটি মূলত তৈরি করা হয়েছে আমেরিকার অনেক মানুষই দাবি করে যে তারা ইউএফও দেখেছে, এবং মাঝে মাঝে নাসাও দাবি করে যে তারা অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো ইউনিভার্স বা গ্রহ থেকে তারা সিগন্যাল রিসিভ করেছে, যেটা মানুষের সিগন্যাল নয়, বা এলিয়েনরা যোগাযোগ করার চেষ্টা করছে, এরকম প্রায় শোনা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1975 সালে বিলি হিল নামে একজন ব্যক্তি দাবি করেছিল যে তাকে নাকি এলিয়েনরা তুলে নিয়ে গিয়েছিল তাদের ইউএফওতে, এবং তারপর আবার নামিয়ে দিয়ে গিয়েছে। এবং আমেরিকাতে বেশ কয়েকজন দাবি করেছে যে অ্যাকচুয়ালি তারা এলিয়েনের সাথে মিট করেছে এবং এলিয়েন তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তো হয়তো সেই সব ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তবে এই সিনেমাটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্কই নেই। তো বাড়তি কোনো কথা না বলে চলো দেখে আসি যে সিনেমাটি অ্যাকচুয়ালি কেমন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি তৈরি হয়েছিল মাত্র 50 কোটি টাকা বাজেটে। চিন্তা করো। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সিনেমাটির সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে, এবং তোমরা জানো বিজ্ঞাপন আসলে কি করতে হবে। জাস্ট বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। কিসের বিজ্ঞাপন আসলে না আসলে এগুলো তোমাদের দেখার দরকার নেই, সিরিয়াসলি দেখার দরকার নেই। আমি ডিসক্রিপশনে ড্রোশন দিয়ে দিয়েছি, ড্রোশনে ক্লিক করে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাবে। কোনো ধরনের বিজ্ঞাপনের প্রলোভনে তোমরা ফাঁদে পা দেবে না। তো বিজ্ঞাপন আমি প্লে করছি। গাইস, আজকে তোমাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি যেখানে তুমি 8,888 টাকা জেতার সুযোগ পাচ্ছ। অ্যাপটির নাম হচ্ছে বিভি অ্যাপ, আর এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। তবে সবচেয়ে ভালো দিকটা হলো তুমি যদি এখানে আমাদের দেওয়া প্রোমো কোড BVBDT01 ইউজ করেন তাহলে 5টি ফ্রি স্পিন পাবে, মানে তোমার জয়ের সুযোগ দ্বিগুণ। আর তাছাড়া আওয়াজ ছাড়া শুধুমাত্র সাইন আপ করো। আর এই বিভিতে তুমি কিন্তু স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচও দেখতে পাচ্ছ, এবং ক্যাসিনো গেমে খেলতে পারছো, এবং প্রচুর টাকা জিততে পারো। আর এই বিভি অ্যাপে তুমি যে কাউকে রেফার করতে পারো, এবং দুইজনই 300 টাকা করে রেফার বোনাস পাবে, এবং এটা সীমাহীন। আর এখানে তুমি বিকাশ, নগদ, রকেটে টাকা জমা এবং উত্তোলন করতে পারবে, এবং এটা ওয়েবসাইটের থেকে দ্রুত লেনদেন করে থাকে। স্পেনের ফুটবল প্লেয়ার সেস ফেব্রিকাস এই বিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 50% স্পোর্টস বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস রয়েছে। 12% ক্রিকেট বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস, ক্রেজি টাইম বোনাস প্রতিদিন থাকছে। আর এছাড়াও আনলিমিটেড রিবেট বোনাস, খেলাধুলা, ক্যাসিনো, ক্র্যাশ গেম তো রয়েছে, এবং 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক রয়েছে। আর সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, 100% নিরাপদ এবং বিশ্বস্ত। তো আজই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দাও এবং ইনভেস্টমেন্ট ছাড়াই মাসিক লাখ টাকা উপার্জন করো। আর এর জন্য এখনই সাইন আপ করো, বিনামূল্যে 500 টাকা সাইন আপ বোনাস পাও, এবং আমাদের প্রোমো কোড BVBDT01 ব্যবহার করে 8,888 টাকার জেতার সুযোগ পাও। তো সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে, তো সেখান থেকে তুমি আমাদের প্রোমো কোড ইউজ করে সাইন আপ করতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো ঘটনা শুরু হয় 1979 সালে, যেখানে আমাদের কিছু কাঠুরিদের দেখানো হয়, এবং তারা তাদের কাজ শেষ করে নিজেদের বাড়িতে ফিরছিল গাড়ি করে। তো হঠাৎ করে একজন দেখতে পায় যে তার সামনে যে গাড়িটা চলছিল সেটা হঠাৎ করে আকাশের দিকে উঠতে থাকে। তো এই ঘটনা দেখে ওই লোকটা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। আর তখন সেই গাড়িটা দ্রুত উল্টে যায়, এবং গাড়ি থেকে একটা লোক বের হয় তার সঙ্গীকে সাহায্য করার জন্য। আর তখনই তারা সেখানে একটা এলিয়েন স্পেসশিপ দেখতে পায়, আই মিন ইউএফও। আর ওই মুহূর্তে তখন একটা তীব্র আলো আসে এবং ওই লোকটিকে ওপরে টেনে নিয়ে যায়। মানে আমরা দেখলাম কোন একটা লোককে সত্যি সত্যি এলিয়েন টেনে নিয়ে গেল বা ওদের কাছে নিয়ে গেল। আর এরপর এই ঘটনার 30 বছর পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে আইজাক নামের একটা ছেলেকে আমরা দেখতে পাই, যে একজন ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার, এবং সে নাসায় কাজ করে। তো আইজাক এবং তার কলিগরা বেশ কিছুদিন ধরে এরকম কিছু সিগন্যাল পাচ্ছিল যেগুলো মহাশূন্য থেকে আসে। অ্যাকচুয়ালি তোমরা জানো মহাকাশে কিন্তু অনেক স্যাটেলাইট পাঠানো রয়েছে, অনেক নভোযান পাঠানো রয়েছে, বিভিন্ন দেশ বিভিন্ন স্যাটেলাইট পাঠিয়ে রেখেছে। তো মাঝে মাঝে এরকম কিন্তু ক্রস সিগন্যাল হয়। দেখা গেল রাশিয়াকে সিগন্যাল পাঠাতে গিয়েছে রাশিয়ান স্যাটেলাইট, সেটা আমেরিকান নাসার কাছে গিয়ে পৌঁছেছে। বা এক এক দেশের টেকনোলজি এক এক রকম, অনেক সময় মনে হয় যে না এটা কি এলিয়েন পাঠালো, মানে এরকম একটা কিছু। তো যাই হোক, আজকে আইজ্যাক যখন একলা বসেছিল তখন হঠাৎ করে সে দেখতে পায় যে একটা অপরিচিত সিগন্যাল এসেছে। তবে তারা এটাই তেমন গুরুত্ব দেয় না, কারণ এরকম হারমেশাই হয়, হতে পারে চাইনিজ কোনো সিগন্যাল এসেছে বা এরকম কোনো একটা কিছু, মানে ভুলে ভালে এসেছে। আর এগুলো যেমন বলেছে এইসব সিগন্যাল মূলত স্যাটেলাইটের কারণেই হয়। তবে যেহেতু সে অনেক রাত পর্যন্ত কাজ করছিল, এজন্য সে হাতে একটু সময় পায়। তো এই সিগন্যালটা কই থেকে এসেছে সেটা লোকেশন সে বের করতে চায়। নর্মালি অপরিচিত যে সিগন্যালগুলো আসে সেগুলোর লোকেশন কিন্তু ট্রেস করা যায়, যে ওটা চীনের উপর থেকে কোনো একটা স্যাটেলাইট থেকে এসেছে বা বাংলাদেশের উপর থেকে কোনো একটা স্যাটেলাইট থেকে এসেছে। কিন্তু সে যখন এটার লোকেশন বের করতে যায় তখন সে দেখতে পায় যেটা পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে কোনো স্যাটেলাইট থেকে আসেনি, টোটালি আননোন একটা সিগন্যাল। আর এটা আইজ্যাকের জন্য একদম নতুন ছিল, আর এই জন্য সেই সিগন্যালটাকে সেভ করে রাখে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, অতিরিক্ত কম্পিউটারের সামনে কাজ
কাজ করার ফলে ওর একটু মাথায়ও সমস্যা রয়েছে। তো এই জন্য রাতে কাজ থেকে বের হয়ে ওকে কি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করে। আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে খুব সম্প্রতি ওর পিতা মারা গিয়েছে, ওই ট্রমা থেকে এখনো বেরোতে পারেনি। তো এই মনোরোগ বিশেষজ্ঞ আবার একটা বৃদ্ধা মহিলা। তো তিনি আইজ্যাককে বলেন, দেখো তোমার মেইন সমস্যা হচ্ছে তুমি অতিরিক্ত বেশি কাজ করো, মানুষদের সাথে একদমই মিশো না, কারোর সাথে কথা বলো না, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও ম্যানেজ করতে পারো নাই। তো তোমার জন্য সবচেয়ে বেটার হবে তুমি একটা ক্যামেরা নাও, ডেইলি ব্লগ বানানো শুরু করো। এদিকে তাকিয়ে দেখো ফেসবুকে মদনা মুভিজ থেকে শুরু করে মিস্টার বদনা খান, গাইসা খগেন সবাই বড় বড় ব্লগার হয়ে গিয়েছে। তুমি কেন এগুলো করছো না? আর তুমি যেহেতু কারোর সাথে কোনো কথা শেয়ার করতে পারো না, তাহলে তুমি এরকম ব্লগ করতে থাকো। তাহলে যেটা হবে তোমার মনের অনুভূতিগুলো তুমি রেকর্ড করো, এটা তোমার জন্য অনেক উপকারী একটা থেরাপি হবে। আর তোমার মতো অনেক একাকিত্বে ভোগা পার্সন এই ব্লগিং করে কিন্তু উপকৃত হয়েছে, হয়তো তুমি উপকৃত হবে। তো এই কথায় প্রথমে আইজ্যাকের তো হাসি আসে, কিন্তু তারপরে ও আসলে অনেক একাকিত্বে ভুগছিল এবং অনেক ওভার থিঙ্কিং করছিল। তো নিজের অবস্থার কথা ভেবে সে রাজি হয়ে যায়। তো এই মুহূর্তে আমি বুঝলাম যে বাংলাদেশের কিছু কিছু ব্লগার কেন অ্যাকচুয়ালি ব্লগিং করে, মানসিক সমস্যা কাটানোর জন্য। তারপর ওদের ব্লগ দেখে আমাদের মানসিক সমস্যা হয়। তো যাই হোক, এরপর আইজ্যাক ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে ভিডিও বানাতে থাকে, এভাবে অনেক দিন কেটে যায়। আর তারপর আমরা দেখতে পাই ও একদিন করে কি হাইকিং এ যায়, আর হচ্ছে পাহাড়ে। আর সেখানে সে তার ব্লগ বানাচ্ছিল, যেমন গাইস আমি এসেছি এখন পাহাড়ে, দেখতে পাচ্ছ হাইকিং করব, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোনো টয়লেট নেই। তো আমার যদি টয়লেট আসে পাহাড়ের আশেপাশে আমাকে বসতে হবে। তো এই ধরনের ভিডিও যখন করছিল তখন হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আকাশ থেকে একটা মিটিওর পড়তে থাকে নিচে, মানে উল্কাপিণ্ড। তবে ভাগ্য ভালো এটা শহরে না পড়ে জঙ্গলের মধ্যে পড়ে, ঠিক যেখানে আমাদের আইজ্যাক ছিল। আর শহরের অনেক মানুষই কিন্তু এটা দেখে, লক্ষ্য করে যে একটা মিটিওর পড়ছে। আর আইজ্যাক যেহেতু ওটার কাছে ছিল, আইজ্যাক করে কি সেটার কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু এটা আমেরিকা, কয়েক সেকেন্ডের মধ্যে এখানে দুটো ইন্টারসেপ্টর ফাইটার জেট চলে আসে। ইন্টারসেপ্টর ফাইটার জেট মানে যেগুলো আর কি পর্যবেক্ষণ করে আর কি। তো যাই হোক, আইজ্যাক করে কি ওদের কাছ থেকে লুকিয়ে প্রথমে সেই মিটিওরের কাছে যেতে থাকে এবং সেই জায়গাতে পৌঁছায় যেখানে উল্কাপিণ্ডটা পড়েছে। কিন্তু ওখানে গিয়ে ও কোনো মিটিওর পায় না, এমনকি মিটিওর যে পড়েছে তার কোনো পড়ার চিহ্নও নেই। কিন্তু তখনই ও যে জিনিসটা দেখে, ওটা দেখে ও নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। ও দেখতে পাচ্ছিল ওর সামনে একটা সত্যিকার ইউএফও রয়েছে, এলিয়েন যান। আর তখন ও ওটার ফুটেজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখতে দেখতে ইউএফওটা সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। আর তখনই আইজ্যাকের মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আর এরপর ও যখন পেছনে ঘুরে আমরা দেখতে পাই এটা একটা এলিয়েন, এবং মানুষ যেরকম চিন্তা করে যে এলিয়েন যেভাবে হবে ঠিক সেরকমই একটা এলিয়েন, মাথা বড়, দুর্বল শরীর, মানে আমরা যেরকম কল্পনা করি সেরকম একটা এলিয়েন। তো এই অদ্ভুত দৃশ্য দেখে আইজ্যাক পুরো থক হয়ে যায়, ও বুঝতে পারছে না কি করবে। তবে তারপরে ওভাবে দাঁড়িয়ে থেকে কৌশলের সুযোগ পেয়ে ওই এলিয়েনের ফুটেজ নিতে থাকে। আর তারপর ওই এলিয়েন যখন চলে যেতে লাগে তখন আইজ্যাকও করে কি ওই এলিয়েনের পেছন পেছন যায়। আর তারপর হঠাৎ করে স্ক্রিন ঘোলা হয়ে যায়, তারপর আইজ্যাকের আর কিছু মনে নেই। তো এইভাবে 3 দিন কেটে যায়, আর ওই পাহাড়ে আইজ্যাকের জ্ঞান ফিরে আসে। আর তারপর ওর মনে পড়ে যে ও এখানে কেন এসেছিল, ও এলিয়েন দেখেছে, সবকিছু মনে পড়ে এবং ও খেয়াল করার হাতে অল্প অল্প ব্যথা। আবার এদিকে আইজ্যাক যেখানে কাজ করতো, আমি নাসায়, সেখানে লোকজন অনেক চিন্তিত ছিল যে আইজ্যাক কোথায় গেল। আবার ওদিকে ওই মিটিওরের খবর কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো জ্ঞান ফেরার পরে আইজ্যাক সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে সে তার ক্যামেরা চেক করে, মানে ও যে ফুটেজ গুলো নিয়েছিল সেটা ঠিকঠাক মতো আছে কিনা। তো ও যখন ফুটেজ চেক করে দেখতে পায় হ্যাঁ এটা সত্য, কোনো কল্পনা নয়, সত্যি সে এলিয়েন রেকর্ড করেছে। আর এরপর সে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে নিজের মধ্যে কিছু অদ্ভুত জিনিস ফিল করে, যেমন সে টিভি স্পর্শ করলে তার হাত টিভির ভেতরে ঢুকে যাচ্ছে। আবার সে কোনো একটা জিনিস যদি মনোযোগ দিয়ে দেখে সেটা গায়েব হয়ে যায়, আবার কিছু সেকেন্ড পর আবার ফিরে আসে। কিন্তু এই ব্যাপারটা প্রথমে আইজ্যাক কাউকে বলে না। আর পরের দিন যায় ও ডক্টরের কাছে এবং ডক্টরকে বলে যে আমার এই হাতটা, আমার ডান হাতটা তো ব্যথা, কেন একটু দেখুন তো। তো ডক্টর যখন এক্সরে করে পুরো শকড হয়ে যায়। ডক্টর দেখতে পায় ওর ডান হাতের দুটো হাড্ডিতে পুরো কাটা, মানে ডাইরেক্ট কেউ কেটে ফেলেছে হাড়, কিন্তু বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন নেই এবং ও হাড়ও ঠিক মতো নাড়াচাড়া করতে পারছে। তো ডাক্তার এটার কোনো এক্সপ্লেনেশনই খুঁজে পায় না। তবে তারপর ডক্টর বলে যে আমি ভালো করে এটা নিয়ে স্টাডি করবো, তারপর আমি তোমাকে বলবো কি হয়েছে। অথচ বাংলাদেশি ডক্টর হলে বলতো প্যারাসিটামল 2 বেলা, মানে এভাবেই 1 বছর ঘুরিয়ে ঘুরিয়ে মনে করো যে টাকা শেষ করে দিত রোগী। আর এরপর আমরা দেখতে পাই আইজ্যাক সোজা তার কাজে চলে যায় এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধু তাকে এই ঘটনাটা বলে, কিন্তু কে বিশ্বাস করবে ওর কথা। তো তখনও বলে বিশ্বাস কর, আমার ভিতর কিছু স্পেশাল শক্তি চলে এসেছে। আর এটা প্রমাণ করার জন্য করে কি একটা গ্লাসকে টেবিলের উপর রাখে এবং ওটার দিকে মনোযোগ দিয়ে তাকায় এবং সেটাকে গায়েব করে দেয়। তো ও তো খুব খুশি, আমি গায়েব করে দিয়েছি, এখন বিশ্বাস করবে। কিন্তু ওর বন্ধু বলে কই, এটা তো গায়েব হয়নি। তো অ্যাকচুয়ালি জানা যায় যে এই গ্লাসটা শুধুমাত্র আইজ্যাকের জন্য গায়েব হয়েছে, ওর বন্ধুর জন্য নয়। মানে শুধুমাত্র ও দেখবে না, কিন্তু বাকি সবাই দেখবে, তাহলে এরকম গায়েব করে লাভ কি। কিন্তু এরপরও করে কি ওর যে ক্যামেরার ফুটেজ রয়েছে সেই ফুটেজটা ওর বন্ধুকে দেখায়। আর ওই ফুটেজ দেখে ওর বন্ধু একদম অবাক হয়ে যায় যে সত্যি এলিয়েন এক্সিস্ট করে। কিন্তু তারপর ওর কলিগকে বলে যে এই কথা তুমি এখনো সিক্রেটই রাখো, তা না হলে তুমি সমস্যায় পড়তে পারো। কিন্তু আইজ্যাক কোনো কথা শোনে না, সে পৃথিবীকে দেখানোর জন্য সেই এলিয়েনের ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেয়। আর এরপর যখন ও ঘুম থেকে ওঠে সকালেও দেখতে পায় মিলিয়ন মিলিয়ন মানুষ ওর ভিডিওটা দেখে ফেলেছে পুরো পৃথিবী থেকে। তো কিছু কিছু মানুষ এলিয়েনের এই ভিডিওটা বিশ্বাস করছে, কিন্তু বেশিরভাগ মানুষই মনে করছে যে এটা ভিএফএক্স। মানে তুমি যদি এখন ইউটিউবে যাও অ্যাভেলেবল ভূতের ভিডিও পাবে, অ্যাভেলেবল তুমি তোমার এলিয়েনের ভিডিও পাবে, দেখে বোঝার কায়দাই নেই যে রিয়েল নাকি 2 নম্বর। তো ঠিক সেরকম একটা ব্যাপার আইজ্যাক
আইজাকের সাথে হয়। কিন্তু তারপরেও আইজাক একটা টিভি চ্যানেল থেকে কল পায় এবং তাকে একটা ইন্টারভিউ শোতে ডাকা হয়। যেহেতু আইজাক এখন ভাইরাল, বুঝতেই পারছো, টিভি শো তো টিআরপির জন্য ভাইরাল মানুষদেরই চায়। তো আইজাক অনেক খুশি হয়ে যায়, হয়তো টিভি চ্যানেলের মাধ্যমে সবাই তাকে বিশ্বাস করবে, কিন্তু অ্যাকচুয়ালি তার উল্টো হয়। লোকজন ওকে উল্টো ধোকাবাজ মনে করছে, যে কিনা একটা ফেমের জন্য বা পপুলারিটির জন্য এরকম মিথ্যা ভিডিও বানিয়েছে, ভাইরাল হওয়ার জন্য। তো যাই হোক, টিভি চ্যানেলে গিয়ে ও সবার সামনে বলে যে আমাকে এলিয়েন নিয়ে গিয়েছিল, আমি 3 দিন আগে সেখানে গিয়েছিলাম, আমি এলিয়েনের ভিডিও করি, তারপর থেকে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই। আমি যখন চোখ খুলি তখন আমি দেখি যে আমি পাহাড়ে পড়ে রয়েছি এবং আমার আসার পরে আমার হাতে এই অবস্থা হয়েছে এবং আমার কিছু স্পেশাল পাওয়ার এসেছে। কিন্তু মানুষ উল্টো ওকে সন্দেহ করা শুরু করে, এমনকি টিভির যে ইন্টারভিউয়ার মানে হোস্ট, সে ওকে আজে বাজে প্রশ্ন করা শুরু করে এবং হোস্টই মনে করে যে ওকে রোস্ট করা শুরু করে, যে তুমি মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো, ভাইরাল হওয়ার চেষ্টা করছো, 2 টাকা কামানোর চেষ্টা করছো ফেসবুকে। তোমাকে যদি এলিয়েন নিয়ে যায়, তুমি এলিয়েনকে যে ভিডিও করবে, ক্যামেরা তোমার রেডি ছিল? ক্যামেরা তোমার হাতে থাকলো কিভাবে, সেটা আমাকে বলো। তো আইজাক তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার যে মনোরোগ বিশেষজ্ঞ, তিনি আমাকে ব্লগ করতে বলেছিলেন, সেজন্য আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। কিন্তু আইজাকের কথা কেউ বিশ্বাস করে না, উল্টো আইজাক মনে করো যে পুরো দুনিয়াতে একটা ফ্রড হয়ে যায়। তো ঘরে আসার পরে ও অনেক চিন্তিত ছিল যে, এবং দেখতে পায় যে পুরো সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে খালি ট্রল করা হচ্ছে, কিন্তু ও চাচ্ছিল কেউ ওর কথা বিশ্বাস করুক, কেউ ওর সাহায্য করুক। তো এর জন্য এমন লোকজনদের খুঁজতে শুরু করে যারাও দাবি করে যে তাদেরকে এলিয়েন কিডন্যাপ করেছিল। তো ফাইনালি ও এরকম একটা মেয়েকে খুঁজে পায় যার নাম ছিল হচ্ছে সারা। তো অনেক রিকোয়েস্ট করার পরে ওই মেয়েটি ফাইনালি আমাদের আইজাকের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায় এবং তার একটা রেস্টুরেন্টে দেখা করার কথা হয়। তবে ওই মেয়েটি আসার আগে আইজাকের মনে হচ্ছিল যে সে তার মস্তিষ্কের সাহায্যে জিনিসপত্র নড়াচড়া করতে পারছিল। তো যাই হোক, একটু পরে সারা আসে, আমরা দেখতে পাই সারা খুবই সুন্দর একটা মেয়ে, কিন্তু আইজাক আসলে খুব সমস্যা রয়েছে, যার জন্য ওর ভেতরে তোমার ওই লাড্ডু ফুটে নাই, কিন্তু আমাদের মনে ফুটছে। যাই হোক, আমরা দেখতে পাই সারা অনেক নার্ভাস এবং সারা এখানে তার কিডন্যাপিং এর ব্যাপারে খোলামেলা কোনো কথাই বলে না। তবে আইজাকের পেটের ভেতর যা আছে সে সবকিছু বলে এবং অনেক প্রমাণও দেখায় এবং রিসার্চও দেখায় যে এলিয়েনরা আজ নয়, বরং 1000 বছর আগে থেকে আমাদের পৃথিবীতে অনেকবার এসেছে এবং আমাদের উপর নজর রাখছে। তো পৃথিবীর আর কেউ বিশ্বাস না করলেও সারা ওর কথা বিশ্বাস করে, আর তারপর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মোবাইল নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আমাদের কানাডার জঙ্গলের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা কার্ল নামের একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। তার ঘরে আমরা অনেক ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পাই, যেগুলো থেকে সে বিভিন্ন সিগন্যাল ডিটেক্ট করতো। স্যাটেলাইট থেকে আসুক, এলিয়েন থেকে আসুক, যেখান থেকে আসুক, সিগন্যাল ডিটেক্ট করতো। আর এই কার্লি কিন্তু সেই লোক যাকে আমরা সিনেমার প্রথমে 30 বছর আগে এলিয়েনদের দ্বারা কিডন্যাপ হতে দেখেছিলাম। তাকেও 3 দিন পরে নামিয়ে দেওয়া হয়েছিল এবং তখন থেকে সে আজ পর্যন্ত এলিয়েনদের খুঁজে বের করার চেষ্টা করছে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, কার্ল হঠাৎ করে যখন গায়েব হয়ে যায়, ওই সময়ও পেপার এসেছিল যে কার্লকে এলিয়েনরা নিয়ে গিয়েছে। তো আজও পর্যন্ত কিন্তু নাসার লোকজন বা তোমার আমেরিকার যে গোয়েন্দা সংস্থা ওকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও জানে গোয়েন্দা সংস্থা যদি ওকে পায়, প্রশ্ন করে তেনা করে দেবে, ওর কথা কেউ বিশ্বাস করবে না যে এলিয়েন রয়েছে। এর জন্য আজ পর্যন্ত পৃথিবীর সামনে আসেনি, উল্টো ওর নিজে চেষ্টা করছে এলিয়েনদের খোঁজার জন্য। আর অন্যদিকে আমরা দেখি ক্যালিফোর্নিয়াতে আইজাককে সারা কল করে এবং সারা তাকে বলে আমাদের সকল প্রশ্নের জবাব শুধুমাত্র একজন মানুষের কাছেই থাকতে পারে। আজ থেকে 30 বছর আগে আলাস্কাতে একটা ঘটনা ঘটেছিল। কার্ল নামের একজন লোক দাবি করেছিল যে তাকে এলিয়েনরা ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু পুরো দুনিয়া তখন তোমার মতো তাকে ট্রল করা শুরু করে, তার বিরুদ্ধে চলে যায়, গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, এই জন্য সে নিজে থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে সে গায়েব হওয়ার আগে বিভিন্ন টিভি চ্যানেল তার ইন্টারভিউ নেয় এবং অনেকবার তাকে লাই ডিটেক্টর টেস্টও করানো হয়েছে, মানে সত্য বলে না মিথ্যা বলে এরকম একটা মেশিন আর কি, এবং সবগুলোতেও যে সত্য বলে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু ওর ওপর অনেক ঝামেলা হচ্ছিল বলে ও ডাইরেক্ট গায়েব হয়ে গিয়েছে, মানুষের মধ্যে এখন আর থাকে না। তো ওরা দুজন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই লোকটাকে খুঁজে বের করবে। আর এরপর আইজাক করে কি তার ফুটেজের অনেকগুলো কপি বানায় এবং সেগুলোকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেয় এবং সেভাবে হয়তো এইভাবে কাল পর্যন্ত সে পৌঁছাতে পারবে, কালই তাকে খুঁজে বের করবে। তো যখন আইজাক সেই ভিডিওগুলোকে মেইল করতে যায়, তখনই একজন লোকের সাথে তার দেখা হয় আর ওই লোকটি তাকে চিনে ফেলে। আর সে আইজাককে বলে, হে আমি তো তোমাকে চিনেছি, তুমি সেই ছেলেটা না যে এলিয়েন দেখেছিল? আর শোনো, আমার নিজের একটা অনলাইন চ্যানেল রয়েছে, আমি সেখানে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়ে থাকি, তুমি চাইলে তোমার কাহিনী আমি মানুষজনদের বলতে পারি, আমি এ ব্যাপারে তোমাকে সাহায্য করব, মানুষ অবশ্যই তোমাকে বিশ্বাস করবে। তো এরপর সে করে কি তার কার্ডটা আইজাককে দিয়ে চলে যায়। আর এরপর আইজাক যখন নিউজ দেখে এবং ইন্টারনেট দেখে, তখন সে দেখতে পায় যে পুরো দুনিয়ার মানুষ ওকে ভণ্ড বলছে। তো এই জন্য দুঃখেও করে কি সেই জার্নালিস্ট বা সেই সাংবাদিক বা সেই ব্লগারের কাছে যায়। আর ওই লোকটি বলে তার নাম হচ্ছে বেন, এবং ওই লোকটি বলে, দেখো আমি পৃথিবীর মানুষকে একমাত্র একভাবেই বিশ্বাস করাতে পারবো যদি আমি তোমার লাই ডিটেক্টর টেস্টটা করাই এবং সেখানে তুমি যদি টিকে যাও। আইজাক বলে আচ্ছা ঠিক আছে আপনি করুন। তো এরপর ওই লোকটি আইজাককে ওই মেশিনের সাথে কানেক্ট করে দেয় এবং আইজাককে প্রশ্ন করা শুরু করে। তো তোমাকে আমি একটু বলি যে এই মেশিনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা 100% যে কাজ করে এটার কোনো গ্যারান্টি নেই। মানুষ যখন মিথ্যা বলে তখন তার হার্টবিট বা তার শরীরের যে কন্ডিশন, অ্যাবডোমেন যেরকম হয়, সত্য বললে কিন্তু তার বিপরীত হয়। তো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থানের উপর ভিত্তি করে মূলত এই মেশিনটা চেক করে যে সে সত্য বলছে না মিথ্যা বলছে। কিন্তু আমি এমন টাইপ মানুষ, আমি যদি চুরি নাও করি, যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, আমার কাপাকাপি দেখে এমনি বলবো এই হালাসু সিরিয়াসলি। মানে এই লাই ডিটেক্টর মেশিনে আমি
যদি সত্যি কথা বলি তাও ওই মিথ্যাই আসবে। তো যাই হোক, এখানে আমরা দেখি আইজ্যাককে প্রশ্ন করা হয়, আইজ্যাক কিন্তু সকল প্রশ্নের সঠিক উত্তর দেয়। আর শেষে বেন বলে আচ্ছা তুমি এখানেই থাকো, আমি আসছি। কিন্তু তখনই দেখা যায় সরকারি দুইজন এজেন্ট আইজ্যাককে ধরতে আসে। তো আইজ্যাক তো বুঝতে পারে এটা তো একটা ফাঁদ ছিল। তো তখনই আইজ্যাক পালানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকদের কাছে অদ্ভুত লেজার গান ছিল এবং এই লেজার গানের সাহায্যে তারা আইজ্যাককে বেহুশ করে দেয়। তো এরপরে হুশ ফিরে আসলে আইজ্যাক নিজেকে একটা সিক্রেট ফ্যাসিলিটিতে পায় এবং এখানে আজব ধরনের সাদা স্যুট পরা দুজন লোক তাকে ধরে নিয়ে আসে। মানে এই দুইটাকে দেখে এলিয়েন মনে হচ্ছে এবং তারা ওকে একটা সাদা ঘরে নিয়ে আসে এবং চেয়ারের সাথে বেঁধে দেয়। আর যে লোকটা নিজেকে জার্নালিস্ট বলেছিল সে মূলত সরকারের একটা সিক্রেট এজেন্ট ছিল যার নাম হচ্ছে গ্রেস, আর তার কাজই হচ্ছে এই ধরনের ক্লাসিফাইড মানে গোপনীয় জিনিসগুলো হ্যান্ডেল করা। তো যাই হোক, সে আইজ্যাককে বলে দেখো হয়তো আমরা তোমাকে এখানে তোমার অনুমতি না নিয়ে এনেছি, তবে আমার বিশ্বাস তোমার কাছে এমন কিছু তথ্য রয়েছে যেটা দিয়ে পৃথিবীর ভালো হবে। আমি তোমাকে বিশ্বাস করি যে এলিয়েনের সাথে তোমার অবশ্যই যোগাযোগ হয়েছে, বাট আমি চাই তুমি অ্যাকচুয়ালি এলিয়েনের সাথে যোগাযোগ করো এবং এলিয়েনের সাথে আমাদের মিট করিয়ে দাও। তাহলে এলিয়েনের কাছ থেকে আমরা অনেক টেকনোলজি এবং এলিয়েনের উপর আমরা অনেক রিসার্চও করতে পারবো এবং পৃথিবীর মতো বসবাস করার মতো আরো কোনো জায়গা আছে কিনা সেটা আমরা বের করতে পারবো। তো আইজ্যাক যখন এর উত্তর দিবে তার আগেই সে সারাকে দেখতে পায় যে সারাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, কারণ সারাও একই দাবি করে যে তাকে এলিয়েনরা ধরে নিয়ে গিয়েছিল আর গ্রেস ওরও কিছু টেস্ট নিতে যাচ্ছিল। তো এই জন্য সে করে অন্য একটা রুমে কিছু জিনিসপত্র রাখে আর এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি আইজ্যাকের ভেতর কোনো শক্তি এসেছে কিনা, যেটা সম্পর্কে সে অনেকবার দাবি করেছে। কিন্তু আইজ্যাক এখানে নিজের শক্তির কোনো ব্যবহার করছিল না, সে বারবার সারার কথা জিজ্ঞেস করছিল। আর গ্রেস তখন বলে দেখো দেখো তুমি একা না যে এটা এক্সপিরিয়েন্স করছো, তোমার আগেও অনেক মানুষকে আমি এখানে এনেছি, তুমি ভালোই ভালো আমাদের কাজটা করো, তোমার জন্য এটাই ভালো হবে। আর এখানে গ্রেস বারবার কার্লের ব্যাপারেও জিজ্ঞেস করে যে কার্লের সাথে তোমার কি কোনো সম্পর্ক রয়েছে, কারণ তৎকালীন সময় কার্লকে যখন এলিয়েনরা নিয়ে গিয়েছিল ওর ভেতরেও কিছু অস্বাভাবিক শক্তি এসেছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা কার্লকে খুঁজে পাইনি। আর আমার বিশ্বাস কার্লের সাথে এলিয়েনের ডাইরেক্ট সম্পর্ক রয়েছে আর তোমার সাথেও হয়তো সম্পর্ক করবে, আমাদের এলিয়েন পর্যন্ত তোমরা যে কোনো ভাবে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু আইজ্যাক বলে আমি তো কার্লের ব্যাপারে কিছুই জানি না এবং উল্টো তখন আইজ্যাক করে কি সুযোগ বুঝে ওই গার্ডরা যখন ওকে নিতে আসে তাদের উপর হামলা করে দেয় এবং যখন ওদের উপর হামলা করে আমরা দেখি ওদের শরীর থেকে সাদা ফ্লুইড বেরোচ্ছে আর আমরা বুঝতে পারি এগুলো কোনো মানুষ নয়, এলিয়েনও নয়, এগুলো মূলত রবট। তো যাই হোক, আইজ্যাক কোনোভাবে তার শক্তি ইউজ করে সেখান থেকে সারাকে বের করে আর তারপর সেই ফ্যাসিলিটি থেকে পালানো শুরু করে। তো সামনে কিছু বন্ধ দরজা পড়ে কিন্তু আইজ্যাক তার শক্তি ব্যবহার করে সেগুলো খুলে ফেলতে পারে। তো এর মানে হচ্ছে এলিয়েনরা যখন আইজ্যাককে সত্যি সত্যি তোমার ওই কিডন্যাপ করেছিল ওর ভেতরে এমন কোনো কিছু দিয়েছে এ কারণে হয়তো সুপার পাওয়ার চলে এসেছে। তো যাই হোক, এরপর ওরা যখন বাইরে আসে তখন ওরা দেখতে পায় যে ওরা আমেরিকাতেই নেই, অ্যাকচুয়ালি ওই সিক্রেট এজেন্সির লোকেরা ওদের ধরে ডাইরেক্ট হংকং এ নিয়ে এসেছে গোপন ভাবে এবং এটা আমেরিকার হংকং এর একটা ফ্যাসিলিটি। তো যাই হোক, ওরা যখন বের হয় তখন যাই হচ্ছে একটা বারে। তো বারওয়ালা জিজ্ঞেস করে কি খাবেন, বাংলা না রেড ওয়াইন। তো তখন আইজ্যাক বলে আমি এগুলো খাই না, কিন্তু আপনি কি আমাকে কম্পিউটার বা ইন্টারনেট পেতে সহযোগিতা করতে পারেন। তো তখন ওই মেয়েটি বলে জেড নামে একটা ছেলেই মাত্র বাংলা মাল নিয়ে গেল, আপনি ওর কাছে যেতে পারেন, ওর কাছে কম্পিউটার রয়েছে, ওই লোকটা আপনাকে সাহায্য করতে পারে। তো একটু দূরে যাওয়ার পর ওরা জেডকে দেখতে পায়। তো জেডকে দেখেই বুঝতে পারছো হ্যাকার ট্যাকার টাইপ, কিন্তু জেড তখন আইজ্যাককে তার নাম জিজ্ঞেস করে। তো আইজ্যাক যখন তার অরিজিনাল নাম বলে এবং সে তার পরিস্থিতিও বলে যে সে এলিয়েন দেখেছিল তারপর থেকে আমেরিকান সরকার তার পেছনে লেগে রয়েছে, তখন জেড বলে ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো। কিন্তু ওই মুহূর্তে ওই ফ্যাসিলিটির যে রোবট দুটো বাইক নিয়ে এখানে ওদের ধরতে আসে আর জেডও জানতো যে আমেরিকান এই সিক্রেট এজেন্টরা কত খারাপ। তো জেডও করে কি সারা আইজ্যাককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর তাছাড়া জেডেরও এলিয়েন সম্পর্কে অনেক ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, জেড করে কি ওদেরকে একটা সিক্রেট লোকেশনে নিয়ে যায় এবং এটা একটা ট্রি হাউস ছিল এবং এটা এমন একটা লোকেশন যে জায়গাটিকে ট্র্যাক করা পুরো অসম্ভব। তো যাই হোক, আইজ্যাক তখন জেডকে পুরো সিচুয়েশনটা খুলে বলে যে আমাদের হংকং এ জোর করে আনা হয়েছে এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে কার্লের লোকেশন বের করা যাতে আমরা কার্লের সাথে মিট করতে পারি। আর তখন সারা একটা গোপন জিনিস রিভিল করে, অ্যাকচুয়ালি সারা জানে কার্ল কোথায় রয়েছে আর এটা সে এলিয়েনদের কাছ থেকে শুনেছিল যে কার্ল কোথায় রয়েছে। সে রয়েছে হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে, কানাডাতে একটা লোকালয় থেকে অনেক দূরে জঙ্গলের মাঝে ঘর বানিয়ে রয়েছে। তো এরপর জেড করে কি স্যাটেলাইটের সাহায্যে ডাইরেক্ট কার্লের কম্পিউটারে সিগন্যাল পাঠায় এবং কার্ল যখন ওই সিগন্যালের রিপ্লাই করে তখন ওই সুযোগে জেড করে কি তার কম্পিউটার হ্যাক করে কার্লের সাথে অনলাইনে আসে এবং আইজ্যাক তখন তার সাথে কথা বলা শুরু করে। তো আইজ্যাক বলে একটু আগে যে সিগন্যালটা পাঠিয়েছিলাম সেটা আমরাই পাঠিয়েছি, কিন্তু আমি একজন নাসার কর্মকর্তা, আমি যখন নাসায় কাজ করতাম তখন এক রাতে আমার কাছে একটা আননোন সিগন্যাল আসে। তো আমি প্রথমে সেটাকে গুরুত্ব দেইনি, কিন্তু পরে আমি যখন হাইকিং এ যাই তখন আমি সত্যি সত্যি ইউএফও এবং এলিয়েন দেখেছি। তো আমার এখন দৃঢ় বিশ্বাস যে ওই সিগন্যালটা এলিয়েনের ছিল আর ওই সিগন্যালের কপিটা আমার কাছে এখনো রয়েছে। তো কাল তখন বলে দ্রুত ওই সিগন্যালের কপিটা আমাকে পাঠাও। আর এখানে উল্লেখ্য কাল দাবি করতো সেই একমাত্র মানুষ যে এলিয়েনদের ভাষা ট্রান্সলেট করতে পারতো, মানে সে এলিয়েনদের সাথে থেকে সে এলিয়েনের ভাষা শিখেছিল। তো এই জন্য আইজ্যাক করে ওই সিগন্যালটাকে কার্লের কাছে পাঠায়, কিন্তু কার্ল সিগন্যাল পাওয়ার সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দেয় এবং ওদের কানেকশন ব্রেক হয়ে যায়, মানে জায়গায় পোল্টি। তো ওরা এখন একটা বিপদে পড়ে যায়। তবে কার্ল এটা কিন্তু আসলে ওদেরকে পোল্টি দেওয়ার জন্য করেনি, কার্ল এটা এই জন্যই করেছে কারণ বেশিক্ষণ ওরা যদি অনলাইনে থাকে তাহলে ওদের লোকেশন ট্রেস হতে পারে। তো যাই হোক, তখন সারা বলে আমরা যদি কার্লের কাছ থেকে আরো কিছু জানতে চাই বা ওই সিগন্যালে কি বলা হয়েছে এর সম্পর্কে জানতে চাই
চাই তাহলে আমাদের কালের সাথে দেখা করতে হবে। কিন্তু হংকং থেকে আমরা এখন কানাডা কিভাবে যাব? আমরা যদি এয়ারপোর্টে যাই আমাদের নগদ পুলিশে ধরে ফেলবে, আমাদের কাছে পাসপোর্টও নেই, তো আমরা কিভাবে যাব? কিন্তু আইজাক তখন সারাকে বলে, দেখো আমি যদি সবকিছু এখানেই ছেড়ে দিই আমি পাগল হয়ে যাব, কারণ সবাই আমাকে পাগল মনে করছে, সবাই আমাকে মিথ্যাবাদী বলছে। এলিয়েনের যে অরিজিনালি এক্সিস্টেন্স রয়েছে এটা আমাকে প্রমাণ করতেই হবে, তা না হলে সারা দুনিয়ার সামনে আমি একটা মিথ্যাবাদী হয়ে থাকবো। এটা আমাকে করতে হবে, আমাকে কালের সাথে দেখা করতেই হবে। আমি এই সত্যটা জানতে চাই, আমি কালের সাথে দেখা করতে চাই। তুমি কি আমাকে সাপোর্ট করবে কি করবে না বলো? সারা বলে হ্যাঁ করবো। তো যাই হোক, এরপর তাদের প্ল্যান হচ্ছে তারা যে কোনো ভাবে কানাডা যাবে। জেডেরও যেহেতু এলিয়েনের প্রতি আগ্রহ রয়েছে সেও ওদের জয়েন করে এবং আমরা দেখতে পাই আইজাক, সারা এবং জেড ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে কানাডা যেতে থাকে। মনে করো কোথাও নৌকা ইউজ করে, কোথাও প্লেন ইউজ করে, মানে যেটা একেবারে পুরো অবাস্তব একটা ব্যাপার, এলিয়েনের মতো অবাস্তব একটা ব্যাপার। তুমি চিন্তা করো কানাডা যাওয়া এত সহজ, খালি কঠিন নাকি? কোয়াইট ইম্পসিবল। 10,500 কিলোমিটারের রাস্তা ভাই, পুরাটা সমুদ্র মাঝখানে। তবে তারপরেও যেহেতু কথায় আছে সিনেমাতে গরু গাছে ওঠে, তো আমরা ধরলাম ওরা কোনোভাবে গিয়েছে, মনে করো যে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তারপর গিয়েছে আর কি। কিন্তু এই বিশাল জার্নি করতে করতে যেটা হয়, আইজাক এবং সারার মধ্যে ভালো প্রেমের সম্পর্ক হয়ে যায়। মানে চিন্তা করো এত সুন্দর একটা মেয়ার, স্বাভাবিক। তো যাই হোক, এরপর ওদের ট্রেনে যাওয়ার পালা। তো ওরা যখন ট্রেনে ওঠে ওদেরকে ট্রেস করতে করতে কিন্তু দুইটা রোবটও ট্রেনে চলে আসে, আর ওদের হাত থেকে বাঁচতে তখন ওরা করে কি মুখে মুখোশ পরে, কিন্তু তারপরেও রোবট ওদেরকে চিনে ফেলে, আর তখন ফাইট শুরু হয়ে যায় ওই রোবটদের সাথে। তবে এখানে আমরা যেটা দেখতে পাই রোবটগুলো অ্যাকচুয়ালি দুর্বল ভাই, এই রোবটগুলোকে জিনসিং খাওয়ানো উচিত ছিল, তাহলে আর একটু শক্তিশালী হতো। এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই রোবটগুলোকে ট্রেন থেকে ওরা ফেলেই দেয়। তো যাই হোক, ফাইনালি ওরা পরিচালকের সহায়তায় অনেক কষ্ট করে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু মাইনসে 20 লাখ টাকা খরচ করে বৈধভাবেও পৌঁছাতে পারে না। তো যাই হোক, এরপর ওরা ভ্যানে করে একটা লোকেশনে যায় এবং ওদের ধারণা এখানে কার্ল থাকতে পারে। আর কিছু ঘন্টা পর তারা ফাইনালি একটা জঙ্গলে পৌঁছায়, আর তাদের সামনে একটা কেবিন ছিল। কিন্তু তখনই কার্ল করে কি বাইরের শব্দ পেয়ে বন্দুক নিয়ে বের হয়। কিন্তু আইজাক তখন বলে, প্লিজ গুলি করো না, আমি এখনো বিয়ে করিনি, মাত্র প্রেম হয়েছে, আমার নাম আইজাক, আর আমি সে লোক যে 2 মাস আগে তোমাকে এলিয়েন সিগন্যাল পাঠিয়েছিল। তার মানে ওরা হংকং থেকে কানাডা এসেছে, মাঝখানে 2 মাস চলে গিয়েছে। তো যাই হোক, এরপর কার্ল করে কি একটা মেশিন হাতে নেয় এবং ওদের ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে দেয় এবং বলে, তুমি তো একটা বলো, তোমাকে যে ধরে নিয়ে গিয়েছিল এজেন্টরা, তোমার ভেতরে ট্র্যাকিং ডিভাইস আগেই লাগিয়ে রেখেছে, আর এর বাইরেও তোমার ভেতরে আরেকটা ট্র্যাকিং ডিভাইস রয়েছে যেটা এলিয়েনরা লাগিয়েছে, তবে ওটা ভয়ের নয়। তো এরপর ওদেরকে ভেতরে নিয়ে যায় কার্ল, আর তারপর কার্ল বলে, তোমরা যে সিগন্যালটা পাঠিয়েছিলে সেটা আমি ডিকোড করেছি। অ্যাকচুয়ালি আগামী 5 দিনের মধ্যে এলিয়েনরা আবার আসবে এবং আমাদের যে কয়জনকে কিডন্যাপ করেছিল তাদের সাথে কথা বলবে। আর এলিয়েনরা লিখেছে আমরা মানবজাতির শত্রু নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন, কিন্তু এর বেশি কোনো কিছু ওরা লেখেনি। তো যাই হোক, আইজাক এখানেই থাকা শুরু করে। কিন্তু 2 দিন পরে আইজাকের যখন টয়লেট চাপে, তখন আইজাক যখন জঙ্গলে মনে করো টয়লেট করতে গিয়েছিল, তখন হঠাৎ করে ওর ফিল হয় যে আশেপাশে কেউ রয়েছে। ও আবারও সেই এলিয়েনটাকে দেখতে পায়, কিন্তু এবার আইজাক এলিয়েনকে ভয় পায় না, উল্টো এলিয়েনকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি চাও? আর তখনই সিন শিফট হয়ে যায় এবং আমরা কার্লের ঘর দেখতে পাই, যেখানে 2 জন এলিয়েনকে আমরা দেখি এবং এলিয়েনের লিডার এখানে বসেছিল। তো টেবিলে একটা মেশিন ছিল যেটা এলিয়েনদের ভাষা ট্রান্সলেট করছিল। তো এলিয়েনরা বলে, তোমাদের সভ্যতা আমাদের সভ্যতার চেয়ে অনেক বেশি পিছিয়ে, আর আমাদের পৃথিবীতে আসার কারণ হচ্ছে এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা আমরা ফিগার আউট করার চেষ্টা করছি এবং সেটা নিয়ে গবেষণা করছি। তবে এখনো পর্যন্ত আমরা সেটা করতে পারিনি, কারণ এরকম কিছু প্ল্যানেট রয়েছে যেখানে আমরা প্রাণের সঞ্চার করতে চাই, মানে তোমাদের পৃথিবীর মতো আমরা পৃথিবী বানাতে চাই। আর এ কারণে আমরা একটা মানুষের ডিএনএও নিয়েছি যাতে আমরা মানব জাতির রহস্য সম্পর্কে জানতে পারি। আর তারপর সে আইজাককে একটা ভিশন দেখায়, আর সেই ভিশনে জিসাস ক্রাইস্টকে দেখানো হয়। তো এখানে আমি কি বলবো, এখানে এমন জিনিস বোঝানো হয়েছে যে ওরা এর আগের বার যখন এসেছিল তখন জিসাস ক্রাইস্টের সাথেও দেখা করেছিল এবং তার ডিএনএ নিয়ে ওরা চলে গিয়েছিল। চিন্তা করো, আমাদের ধর্ম নিয়ে যদি এরকম কেউ সিনেমা তৈরি করতো, সিনেমা তো বন্ধে উল্টো পরিচালকরা মেরে ফেলতো। তো যাই হোক, এরপর সারা জিজ্ঞেস করে, তোমরা যাদেরই কিডন্যাপ করো তাদের হাতে কেন ব্যথা হয়, ডান হাতে কেন ব্যথা হয়? তখন এলিয়েন বলে, আমরা তোমাদের হাড়ের মধ্যে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছি, এটা অনেক শক্তিশালী এবং আধুনিক একটা ট্র্যাকিং ডিভাইস এবং এর সাথে এটা ডিফেন্সেরও কাজ করে এবং এটার জন্য তোমাদের হাতে স্পেশাল কিছু পাওয়ারও চলে এসেছে, তবে তোমরা এটার জন্য কখনো হাতে ব্যথা অনুভব করবে না। তো সারা তখন বলে, আমি এটা চাই না, আমার এটা বের করে দাও। তো তখন এলিয়েন করে কি, তার হাইটেক মেশিনের সাহায্যে সারার 2 হাতই আলাদা করে ফেলে এবং এই ট্র্যাকিং ডিভাইসটা বের করে ফেলে, যার ফলে সারা একটু ব্যথাও পায় না। কিন্তু তখনই এজেন্ট গ্রেস করেছে কি ওদেরকে ট্র্যাক করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। আর তাছাড়া কার্লের সাথে তো পুরনো শত্রুতা রয়েছেই, কারণ এককালে কার্ল ওর কাছ থেকে পালিয়েছিল। তো কার্ল এখানে ওদেরকে থামাতে বাইরে চলে আসে, কিন্তু গ্রেস তখন ওকে ডাইরেক্ট শুট করে দেয়। আর ওদিকে এলিয়েন আইজাকের হাত থেকেও ট্র্যাকিং ডিভাইসটা বের করে ফেলে দেয় এবং বলে, তোমাকে আমি এর চেয়ে আরো বেশি শক্তিশালী কিছু দিয়েছি, যে শক্তি দিয়ে তুমি খুব সহজে এখান থেকে চলে যেতে পারবে। তো এরপরে আইজাক করে কি তার মস্তিষ্কের উপর জোর দেয় এবং ও সারাকে কোলে নিয়ে সারাকে অদৃশ্য করে ঘর থেকে বেরিয়ে আসে, এজেন্টরা দেখতেও পায় না। আর এরপর এজেন্টরা চলে যাওয়ার পরে এলিয়েনরা কার্লকেও জীবিত করে দেয়। আর শেষে গ্রেস দেখতে পায় যে এলিয়েনরা স্পেসশিপ নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর এর কিছু মাস পরে আমাদের দেখানো হয় আইজাক আর সারা একসাথে রয়েছে, বাট তারা আমেরিকাতে নয়, তারা একসাথে অনেক খুশি রয়েছে। আর অন্যদিকে জেড আর কার্লও একটা স্পেস কোম্পানির জন্য কাজ করছে। আর যে এলিয়েনরা চলে গিয়েছে তারা আইজাক, সারা এবং
কার্লের সাথে দেখা করার জন্য আবারও আসবে, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি এই সিনেমার যখন ট্রেলার দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল সিনেমাটি হয়তো অনেক ইন্টারেস্টিং হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমাটির স্টোরি এত বেশি পুয়ার, এত বাজে স্টোরি, আমি হতাশ পুরো। আর এই সিনেমা দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এটার হয়তো পার্ট 2 আসবে, এবং এই সিনেমাতে জাস্ট আমাদের দেখানো হয়েছে যে এলিয়েনরা অ্যাকচুয়ালি পৃথিবীতে আসছে, কিন্তু ওরা বিশ্বস্ত বা নির্ভরযোগ্য কোনো লোক খুঁজে পাচ্ছে না যার সাথে ওরা রিসার্চের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাবে, এবং ওরা সরাসরি কোনো সরকার বা গভর্নমেন্টের সাথে এজন্যই যাচ্ছে না কারণ তারা এলিয়েনদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। তো এটা নিয়েও হয়তো এলিয়েনদের মনে ভয় রয়েছে। তো যাই হোক, আমি জানি সিনেমাটি তোমাদের ভালো লাগেনি, তবে তারপরেও তোমরা যারা ধৈর্য ধরে এই পুরো সিনেমাটি দেখতে পেরেছো, কংগ্রাচুলেশনস, তুমি এখন নিজেকে ম্যাচুইড বলে দাবি করতে পারো। যদি কেউ তোমাকে বলে যে তোমার ধৈর্য নাই, তুমি ডাইরেক্ট বলবে আলারপুত, আমি র্যান্ডম ভিডিও চ্যানেলের প্রক্সিমিটি সিনেমার এক্সপ্লেন দেখছি A to Z, আবার আমার কাছে ধৈর্য নাই। হ্যাঁ, তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো। আর একটা রিকোয়েস্ট, আমাদের কলিগ অয়ন্তিকা একটা চ্যানেল খুলেছে যেটার মধ্যে সে নতুন নতুন সিনেমা এক্সপ্লেন করবে। ওটার মধ্যে ডানকি রয়েছে, সালার রয়েছে, অ্যাকোয়াম্যান যাবে, এবং এরপর থেকে সাউথের, বলিউডের, হলিউডের যত নতুন নতুন সিনেমা আসবে রিলিজের 2 দিনের মধ্যে সেখানে তোমরা এক্সপ্লেন পেয়ে যাবে। তো এর জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অয়ন্তিকার চ্যানেলটা একটু যাও এবং ওকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।